আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হুমকিতে এবার কড়া বার্তা দিল রাশিয়া। মস্কোর হুঁশিয়ারি, এই ধরনের আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে ভয়াবহ যুদ্ধে। আরও থাকছে, শীঘ্রই নিজেদের উদ্ভাবিত পারমাণবিক সাফল্য উন্মোচন করবে ইরান। এপস্টাইন ফাইলে মোদির নাম, তথ্য চেপে যাওয়ার অভিযোগ ভারতের মূলধারার সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। মুসলিম বৃদ্ধের পাশে দাঁড়িয়ে উগ্র হিন্দুত্ববাদীদের রোষানলে হিন্দু যুবক। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম। সম্প্রতি ফাঁস হওয়া হ্যানয়ের একটি গোপন সামরিক নথিতে এমন তথ্য উঠে এসেছে। নথিতে যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাব ও ভিয়েতনামের সমাজতান্ত্রিক ব্যবস্থা দুর্বল করার আশঙ্কার কথা বলা হয়েছে। খবর এবিসি নিউজের। 2024 সালের অগাস্টে ভিয়েতনাম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি নথিটের শিরোনাম দেওয়া হয় দ্বিতীয় মার্কিন আগ্রাসন পরিকল্পনা। এতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধবাদ শক্তি হিসাবে উল্লেখ করে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থা দ্য 88 প্রজেক্ট এই নথির বিষয়বস্তু প্রকাশ করেছে। নথিতে সরাসরি যুদ্ধের আশঙ্কা কম বলা হলেও তথাকথিত কালার রেভলিউশন বা গণ অভ্যুত্থান উস্কে দেওয়ার চেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভিয়েতনামের আশঙ্কা, মানবাধিকার ও ধর্মীয় ইস্যু ব্যবহার করে বিদেশি শক্তি সরকার বিরোধী আন্দোলন সৃষ্টি করতে পারে। বিশ্লেষকদের মতে এই নথি ভিয়েতনামের দ্বিমুখী পররাষ্ট্র নীতির ইঙ্গিত দেয়। বাইরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখলেও ভেতরে গভীর সন্দেহ কাজ করছে। দ্য 88 প্রজেক্টের সহপরিচালক বেন সুয়ান্টনের মতে, হ্যানয় কখনোই যুক্তরাষ্ট্রকে প্রকৃত কৌশলগত মিত্র হিসাবে দেখে না। এ বিষয়ে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। তবে যুক্তরাষ্ট্র বলেছে, দুই দেশের অংশীদারিত্বের লক্ষ্য যৌথ সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হুমকিতে এবার কড়া বার্তা দিল রাশিয়া। মস্কোর হুঁশিয়ারি, এই ধরনের আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে ভয়াবহ যুদ্ধে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণযোগ্য। এতে শুধু অঞ্চল নয়, পুরো বিশ্বের নিরাপত্তা ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা কমাতে রাশিয়া সক্রিয়ভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মস্কোর লক্ষ্য যুদ্ধ নয়, বরং সংলাপের মাধ্যমে সমাধান। লাভরভ বলেন, 2025 সালের জুনে যেভাবে ইরানের বিরুদ্ধে আগ্রাসন হয়েছিল, সেই ধরনের ঘটনা আবার ঘটলে বিশ্বব্যাপী অস্থিরতা ভয়াবহ রূপ নেবে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইরানের ইউরেনিয়াম ইস্যুতে বাস্তবসম্মত সমাধানের প্রস্তাব দিয়ে আসছে রাশিয়া। সব পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে উত্তেজনা প্রশমনে কাজ করছে মস্কো। যুদ্ধের হুমকি আর কূটনৈতিক তৎপরতা দুটোই এখন পাশাপাশি চলছে। প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত কি সংলাপ জিতবে নাকি সংঘাত? শিগগিরই ইরান ঘোষণা করতে যাচ্ছে 20টির বেশি নতুন পারমাণবিক সাফল্য। ইসলামী বিপ্লব বিজয়ের বার্ষিকী 10 ফজর উপলক্ষে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, এই নতুন সাফল্যগুলো চিকিৎসা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ এবং শিল্প খাতে ব্যবহৃত হবে। স্বাস্থ্য খাতে বিশেষ অগ্রগতি এসেছে, যেমন ত্বকের ক্যান্সার চিকিৎসার জন্য নতুন রেডিও ফার্মাসিউটিক্যাল ওষুধ, যা ইতোমধ্যেই ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করেছে এবং জাতীয় চিকিৎসা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশে চালু করা হয়েছে কোল্ড প্লাজমা ভিত্তিক ক্ষত চিকিৎসা ক্লিনিক। 12টি ক্লিনিক ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। শিগগিরই আরও নতুন ক্লিনিক চালু হবে। বিজ্ঞান ও প্রযুক্তিতে ইরান অগ্রণী অবস্থানে। পারমাণবিক প্রযুক্তি, কোয়ান্টাম বিজ্ঞান, লেজার প্রযুক্তি এবং ডিউটেরিয়াম প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। শিল্প এবং পরিবেশ সংরক্ষণেও পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করা হবে। ধাপে ধাপে নতুন উদ্ভাবন উন্মোচন করা হবে। ইরান জানিয়েছে, জাতীয় উন্নয়ন এবং জনকল্যাণে পারমাণবিক বিজ্ঞান ব্যবহারে তাদের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। আপনি কি এই পারমাণবিক উদ্ভাবনগুলো নিয়ে আগ্রহী? মন্তব্যে জানান এবং নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জেফ্রি এপস্টাইনের সদ্য প্রকাশিত নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উঠে আসায়
দেশে শুরু হয়েছে তোলপাড়। তবে অভিযোগ, ভারতের কিছু মূলধারার সংবাদ মাধ্যম এই তথ্য পাঠকের কাছ থেকে আড়াল করেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি প্রকাশ করেছে এপস্টাইন সংক্রান্ত কিছু ইমেল এবং নথি। এর মধ্যে 2017 সালের একটি ইমেলে মোদির ইসরায়েল সফর এবং ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য পাওয়া গেছে। এপস্টাইনের ইমেলে বলা হয়েছে, মোদি ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গান গেয়েছেন এবং নেচেছেন। নথিতে অনিল আম্বানি ও বিজেপি নেতা হরদীপ পুরীর নামও এসেছে। ভারত সরকার এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই ইমেলকে আবর্জনা সদৃশ জল্পনা হিসেবে অভিহিত করেছে এবং জানিয়েছে 2017 সালের সফর ছিল সম্পূর্ণ দাপ্তরিক। তবে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমসের মতো বড় পত্রিকাগুলো খবরটি ছোট করে ভেতরের পাতায় প্রকাশ করেছে এবং মোদির বিষয়ে মূল তথ্য এড়িয়ে গেছে। এর বিপরীতে বিল গেটস বা প্রিন্স অ্যান্ড্রুর ব্যক্তিগত জীবন নিয়ে তারা বড় খবর করেছে। সব পত্রিকা এক পথে হাঁটেনি। দ্য হিন্দু, দ্য টেলিগ্রাফ এবং ডিজিটাল প্ল্যাটফর্ম দ্য ওয়ার এপস্টাইনের ফাইলের বিস্তারিত অনুসন্ধান করেছে এবং ভারতীয় শিল্পপতি ও রাজনীতিকদের সম্ভাব্য যোগসূত্র তুলে ধরেছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন একটি বিষয় যেখানে দেশের শীর্ষ নেতৃত্বের নাম জড়িত, সেখানে পূর্ণাঙ্গ স্বচ্ছতা বজায় রাখা সাংবাদিকতার মূল নীতি হওয়া উচিত। আপনি কি মনে করেন, এই সংবাদ মাধ্যমগুলো কি সত্য প্রকাশের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে? মন্তব্যে জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সব খবর আপডেট পেতে। ভারতের উত্তরাখণ্ড রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনার একটি নতুন ঘটনা সামনে এসেছে। একজন মুসলিম বৃদ্ধ দোকানদারের পাশে দাঁড়ানো হিন্দু যুবক দীপক উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর রোষানলে পড়েছেন। ঘটনাটি কোটদোয়ার শহরের প্যাটেল রোড এলাকায় ঘটেছে। প্রায় 30 বছর ধরে এখানে বাবা ড্রেসেস নামে একটি কাপড়ের দোকান চালান এক বয়স্ক মুসলিম ব্যবসায়ী। সম্প্রতি বজরং দলের কয়েকজন কর্মী দোকানের নাম নিয়ে আপত্তি তোলেন। তাদের দাবি, বাবা শব্দটি হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কিত এবং মুসলিমরা এটি ব্যবহার করতে পারেন না। এই পরিস্থিতিতে দীপক দোকানদারের পাশে দাঁড়ান এবং প্রশ্ন তোলেন, বাবা কি কোনো ধর্মের একচিটিয়া সম্পত্তি? এরপর তিনি নিজেই পরিচয় দেন, আমার নাম মোহাম্মদ দীপক। তার এই বক্তব্য পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। তবে কিছু স্থানীয় হিন্দু বাসিন্দা তখন তার পাশে দাঁড়ান এবং ধস্তাধস্তির পর বজরং দলের কর্মীরা চলে যায়। কিন্তু 4 দিন পর পরিস্থিতি আরও মারাত্মক হয়। দেরাদুন, ঋষিকেশ ও হরিদ্বার থেকে প্রায় শতাধিক বজরং দলের কর্মী কোটদোয়ারে এসে দীপকের ব্যবসার সামনে জড়ো হন। তারা হুমকি, গালিগালাজ এবং উস্কানোমূলক স্লোগান দিতে থাকে। পুলিশের উপস্থিতিতেও ভিড় নিয়ন্ত্রণে আসেনি। পুলিশ দীপককে নিরাপত্তার স্বার্থে থানায় বসিয়ে রাখে। 2টি এফআইআর দায়ের করা হয়, একটি বজরং দলের পক্ষ থেকে দীপকের বিরুদ্ধে এবং অন্যটি পুলিশের পক্ষ থেকে। ভিডিও ফুটেজে হামলাকারীদের চিহ্নিত মুখ দেখা গেলেও এফআইআরে তাদের অজ্ঞাত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, একজন নিপীড়িত মুসলিম বৃদ্ধের পাশে দাঁড়ানো কি অপরাধ? মানবাধিকার কর্মীরা মনে করেন এটি ভারতের সাম্প্রদায়িক বাস্তবতার উদ্বেগজনক চিত্র। রাষ্ট্রের চোখে অভিযুক্ত হলেও সাধারণ মানুষের কাছে দীপক হয়ে উঠেছেন মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। ভয়ের রাজনীতির বিরুদ্ধে দাঁড়ানো এক সাহসী নাম।